সরকারি মাফিয়া হয়ে গেছিলো। হোয়াইট পেপার বেরোনোর পর কী কাজ হলো আমরা কিন্তু কিছুই দেখি নাই। 17 সালে ইসলামী ব্যাংকিংটা ওয়াজ টেকেন ওভার ইন দ্য মিডল অফ দ্য নাইট। তারপরে কিন্তু আর কিছু আর বাতে থাকে আমাদের দেশে তো 100 টাকা ব্যাংক থাকার কোনো কারণ না। আপনাদের মানুষের পারচেজিং পাওয়ারটা কিন্তু কমে গেছে। হিস্টোরিক্যালি দেখেন আমাদের ইনফ্লেশন কখনো বোধহয় 4.5-5-এর নিচে ছিল না। 2007-8 কিন্তু আমাদের নন পারফর্মিং লোন ছিল 22,000 কি 23,000 কোটি টাকা, এখন সেটা 6.5 লক্ষ কোটি টাকা। শুভ নববর্ষ। প্রথমে স্বাগত জানাই 2026 সালের প্রথম দিনে। সুধী দর্শক, সৈয়দ মাহবুবুর রহমান, আপনারা অনেকেই তাকে চেনেন। উনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। শুভ নববর্ষ আপনাকে এবং আপনার মাধ্যমে বণিক বার্তার সবাইকে, এবং এখন যা দেখছেন তা। আপনি অ্যাজ এ ব্যাংকার হিসেবে, একদম প্র্যাকটিশনার ইকোনমিস্ট হিসেবে কেমন গেল 2025? একটা মিক্সড গেল। যেমন ধরেন আমরা তো একটা সময় যেভাবে যাচ্ছিল ইকোনমি, আমরা দেখতাম প্রতি মাসে $1 বিলিয়ন বাংলাদেশ ব্যাংকের থেকে চলে যাচ্ছে, রিজার্ভ থেকে চলে যাচ্ছে, এবং ইকোনমি ওয়াজ বেসিক্যালি গোয়িং টু বাস্ট হয়ে যেতে পারতো, যেটা আমাদের বর্তমান ফাইন্যান্স অ্যাডভাইজার বলেছিলেন যে বেসিক্যালি এজ। অগাস্টের পরে তো কয়েক মাস লাগে একটু পরিবর্তনের জন্য, বাট আমরা 25 সালে যেটা দেখেছি কিছু ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি দেখেছি আমরা, বিশেষ করে এক্সটার্নাল সাইডে। ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স যদি বলি, এফএক্স রিজার্ভ এখন তো প্রায় $28 বিলিয়ন হয়েছে, যেটা বছরের শুরুতে প্রায় 18-19-এর মতো ছিল, এবং বিপিএম 6 আর যেটা আগে ক্যালকুলেট হিসেবে 32-33 বিলিয়ন হয়ে গেছে। তো সেটা ভালো দেখেছি। আমরা দেখেছি যেটা মূলত হয়েছিল রেমিটেন্স। যেমন ধরেন প্রায় এভারেজে 15-16 লাখ 17 লাখ আসতো, সেখানে এখন প্রায় $2.5 বিলিয়ন আসতেছে। মানে গত 3 মাস ধরে তো আমরা প্রায় $2.5 বিলিয়ন প্লাস দেখছি। আমরা পিক দেখি $3 বিলিয়ন প্লাস। তো সেটা ডেফিনেটলি ওভারঅল একটা কারণ, যেটা হচ্ছে যে আপনার যেভাবে হুন্ডি হচ্ছিল, যেভাবে ফরেন কারেন্সি ডিমান্ড ওভারসিজ বেড়েছিল, বিকজ অফ দ্য ফ্যাক্ট এখানে যেরকম প্লান্ডারিং অফ মানি হচ্ছিল, টাকা পয়সা উল্টাপাল্টা যে বিভিন্ন কিছু ব্যাংক থেকে যে উইথড্রল হচ্ছিল, যেটা ক্রেডিট গ্রোথ হিসেবে দেখছিলাম আমরা, সেই টাকাটা তো আলটিমেটলি ওয়াজ ক্রিয়েটিং ওভারসিজ ডিমান্ড। এবং সেখানে কিন্তু দেখেছি যে এই কারণে কিন্তু এখন যে ডলার যে বাড়ছে, ওয়ান অফ দ্য রিজনস কিন্তু মেইন রিজনস কিন্তু ওটাই, ওভারসিজ ডিমান্ডটা কমে গেছে, সেটা একটা দেখলাম। আমরা দেখেছি ব্যালেন্স অফ পেমেন্টের ইমপ্রুভমেন্ট এসছে, কারেন্ট অ্যাকাউন্ট ইমপ্রুভমেন্ট দেখেছি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ইমপ্রুভমেন্ট দেখেছি। সো ওভারঅল আমি বলবো ওখানে একটা ভালো একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। যেটা ধরেন ইস্যুটা রয়ে গেছে ক্রেডিট গ্রোথ, প্রাইভেট ক্রেডিট গ্রোথ নামতে নামতে 6-এর কাছে চলে এসছে, সেটা আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য অমিনাস সাইন। কেননা ধরেন আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের কথা যদি বলি, এটা মোস্টলি কামস ফ্রম দ্য প্রাইভেট সেক্টর গ্রোথ। যদিও আমরা দেখতে পাই ধরেন সরকারি যে বরোয়িং প্রায় 22-24% হয়েছে, বাট সেটা তো ধরেন ফর ডিফারেন্ট রিজন, সেটা কিন্তু আসলে এমপ্লয়মেন্ট খুব কম ক্রিয়েট করে। সেটা গভর্নমেন্টের ফিসক্যাল পলিসিতে ইস্যুটা যেটা আছে, আপনারা জানেন যে গভর্নমেন্টের ট্যাক্স জিডিপি রেশিও 7-এর নিচে নেমে গেছে। তো গভর্নমেন্টের বরোয়িং ছাড়া আর কোনো অপশন নাই, এবং সেটা ইজ নট এ গুড সাইন। আমরা ধরেন এমপ্লয়মেন্ট পড়ে যাচ্ছে, ক্রিয়েশন হচ্ছে না, তারপরে ইনফ্লেশনের কিন্তু এখন স্টিল আন্ডার প্রেশার। বিগত সরকারের 15 বছরে যে ধরনের বিভিন্ন ক্ষেত্রে গভর্নেন্স নিয়ে প্রশ্ন ছিল, এই 25 সালে কি আপনি সেখানে কোনো উন্নতি দেখেন কিনা? যে সুশাসনের ক্ষেত্রে কি ধরনের উন্নতি এসেছে? এক ধরনের যেমন ধরেন সুশাসন ব্যাপারটা ছিল যে কি, আগে যেটা ছিল বোর্ড, আমি তো ব্যাংকিংয়ের ব্যাপারটা প্রথমে শুরু করি, যেহেতু আমি নিজে ব্যাংকার। আমরা যে বিভিন্ন ব্যাংকে যে বোর্ডের যে ইনফ্লুয়েন্স এবং স্টেট লেভেল যে মাফিয়া যেটা ছিল, কেন ঘটনা ঘটেছিল কি আমাদের এই সরকারের আগে, যেটা হচ্ছিল কি একটা স্টেট লেভেলে একটা ঘটনা ঘটছিল। মানে আপনি টাকা নিয়ে যাচ্ছেন, বিভিন্ন ব্যাংকে যে প্লান্ডারিংটা হচ্ছে, এটা কি সরকার জানতেন না? সরকার সবই জানতেন। আপনারা পত্রপত্রিকায় অনেকবার লিখেছেন, যতটুকু পেরেছেন লিখেছেন, আমরাও যতটুকু পেরেছে বলেছি, কিন্তু ওইসব ব্যাংকে কিছু হয়েছিল। বরঞ্চ আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে ওদেরকে দিচ্ছে, ডিমান্ড যে ডিপোজিটে যারা টাকাটা উইথড্র করতে পারে। তো এই যে জিনিসটা ছিল সেটা তো ছিল। এটা যেটা হয়েছে সেইখানে আমরা একটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা কি এনাফ কিনা? অবশ্যই এনাফ না। আমাদের যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক অর্ডারে যেটা একটা ইন্ডিপেন্ডেন্সের ব্যাপার ছিল, বাংলাদেশ ব্যাংক একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে কাজ করবে। এখন যেমন ধরেন দুটো আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এফআইডি একটা আছে, বাংলাদেশ ব্যাংক আছে। আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি দুটো আপনার রেগুলেটর, একটা এফআইডি একটা বাংলাদেশ ব্যাংক, কিন্তু একটাই হওয়া উচিত। সেন্ট্রাল ব্যাংক শুড বি এভরিথিং। এখন দেখেন বাংলাদেশ ব্যাংক অর্ডারটা যেটা হলো, যেটা অলরেডি বাংলাদেশ ব্যাংকের বোর্ড থেকে অ্যাপ্রুভাল হয়ে গেল, কিন্তু এটা কিন্তু আর ডিডন্ট সি দ্য লাইট, এটা কিন্তু অ্যাপ্রুভাল হলো না। এখন এই সময় হওয়ার চান্সও খুবই কম।
এবং পরবর্তীতে যখন নতুন সরকার আসবেন তারা এটা কীভাবে নেবেন জানি না। তারপরে আপনি ধরুন ব্যাংকিং কোম্পানি অ্যামেন্ডমেন্ট, যে সমস্ত ক্ষেত্রে আমরা উন্নতি হিসেবে দেখছি এগুলো তো আইএমএফের প্যাকেজ হিসেবে এসছে, এবং আইএমএফের চুক্তিটা তো বিগত সরকারের সময়ে করা, এবং আইএমএফের প্রেসক্রিপশন পলিসিতে অনেকগুলো দেশই সাময়িকভাবে কিছুদিন উন্নতি করছে, কিন্তু দীর্ঘমেয়াদী দেখা গেছে যে ওই জায়গাগুলো থেকে আর বের হতে, কন্টিনিউটির ব্যাপারটা যেটা হ্যাঁ, তারা বের হতে পারেনি। এবং আইএমএফের এই প্যাকেজ পলিসির সবচেয়ে বড় যেটা ডিপ্রেসিং ইস্যু সেটা হচ্ছে যে স্থানীয় আমাদের ইকোনমির, আপনি যেটা বলছিলেন যে জব ক্রিয়েশন, ইনভেস্টমেন্ট, এবং সবসময় দেখা গেছে যে কোনো দেশ যখন এরকম পলিসি প্রেসক্রিপশনের মধ্যে থাকে তখন ওই দেশের ব্যক্তিখাত ভয়াবহভাবে ইম্প্যাক্টেড হয়। আমাদের দেশেও কিন্তু আপনিও বলছিলেন যে যেটা সবচেয়ে উদ্বেগের বিষয় যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হচ্ছে না, এবং 5ই আগস্টের কিন্তু প্রধান জায়গাটাই ছিল যে জব ক্রিয়েশন, এবং জব ক্রিয়েশনের ক্ষেত্রে যেন কোনো বৈষম্য না। যেটুকু হচ্ছে কিন্তু ইনফর্মাল সেক্টর হচ্ছে, ফর্মাল সেক্টরে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। একটা হচ্ছে অটোমেশন ইজ ওয়ান অফ দ্য থিং, যে আপনি দেখবেন যে টেক্সটাইল গার্মেন্টসে যেরকম আমাদের তো মূল এমপ্লয়মেন্টের ক্রিয়েটই হচ্ছিল টেক্সটাইল গার্মেন্টস। কারণ আমাদের দেশে যদি কথা বলেন সবাই টেক্সটাইল গার্মেন্টস নিয়ে কথা বলে, এক্সপোর্ট বলতে গেলে টেক্সটাইল গার্মেন্টস, আপনার এক্সপানশন হচ্ছে, যা কিছু হচ্ছে ওখানে। তো সেখানে কিন্তু দেখবেন যে বিকজ অফ অটোমেশন এখন কিন্তু আগে যেটা মেশিন চালাতে 1-3জন লাগতো, এখন একজন হয়তো 3টা মেশিন চালাচ্ছে। আগে একটা সুপারভাইজার দিয়ে হতো, এখন হয়তো সেটা আর লাগছে না। তো অপারেটর লেভেলে কিন্তু অনেক কাজ কিন্তু চলে যাচ্ছে। সেটা হচ্ছে এখন ধরেন আপনার যদি আরও ইনভেস্টমেন্ট হয়, আপনি দেখবেন যে এগুলি কিন্তু বিশেষ করে বড় বড় কর্পোরেটে কিন্তু আসলে অটোমেশনটা আরও বেশি বেশি করে হবে, যার জন্য আপনার এমপ্লয়মেন্টের মূল চালিকা শক্তি হবে কিন্তু এসএমই। আপনি ইন্ডাস্ট্রিয়াল লেবারে কিন্তু 75-80% কিন্তু আসলে এসএমই কেন্দ্রিক। সো ওই পার্টিকুলার জায়গায় আসলে আমাদেরকে পুশ করতে হবে। আপনি বলছিলেন যে এসএমই হবে বাংলাদেশের মেন ইকোনমিক ড্রাইভার, জি, এবং আমরা গত 25 সাল যেটা রেফারেন্স ইয়ার হিসেবে আমরা কথা বলছি, এসএমই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং হয়তো অর্থ চুরি করেছে ব্যাংক বা বিভিন্ন বড় বড় কংলোরা হয়তো ব্যাংকের পয়সা নিয়ে গেছে, কিন্তু আপনি তো পানিশমেন্ট দিলেন এসএমইকে। পানিশমেন্টটা কেন শোনেন, পানিশমেন্টটা হচ্ছে অন্য কারণে। সেটা হয়েছে একটা হচ্ছে যে আপনার যে ইনফ্লেশন যেভাবে চলে যাচ্ছিল, আপনাদের মানুষের পারচেজিং পাওয়ারটা কিন্তু কমে গেছে। শুধু তাই না, একটা সিগনিফিক্যান্ট পোর্শন অফ মানুষ কিন্তু অলরেডি পভার্টি লাইনের নিচে চলে গেছে। তাতে করে হচ্ছে কি ডিমান্ড ফর দ্য প্রোডাক্ট কিন্তু কমে গেছে। এই যে এসএমই যারা ছিল, যারা বিশেষ করে সাপ্লাই চেনে থাকতো বা ডিস্ট্রিবিউশন বা আপনার যে ভার্টিক্যালে থাকতো কর্পোরেটের সাথে, তাদের কিন্তু অনেক কোম্পানি কিন্তু স্ট্রাগল করছে। এবং আপনি এটাও দেখবেন যে আমাদের সে এনপিএল এর সিগনিফিক্যান্ট পোর্শনটা কিন্তু এসএমইতে, প্রায় 22-24% কিন্তু হচ্ছে এসএমইতে, মোস্টলি মিডিয়ামে, স্মলে না। এখন ধরেন এই পার্টিকুলার সেগমেন্টটা কিন্তু সবসময় ভালনারেবল। ইকোনমিক যখন কোনো ডাউন টার্ন হয়, এরা কিন্তু প্রথম যারা ডিফেক্টেড হয়। এখন ব্যাংকে যেহেতু দেখছেন যে এনপিএল 35% বেশি, ব্যাংকগুলো অলসো বিকেম ভেরি কনজারভেটিভ, যে আমি যদি একে দেই এ তো আরও এফেক্টেড হতে পারে। আসলে এখানে শুধু মনিটারি পলিসি বা ব্যাংকিং সাপোর্ট দিয়ে কিন্তু আপনি এই সেগমেন্টটাকে উপটুক নিতে পারবেন না। এখানে কিন্তু অনেক ফিসক্যাল সাপোর্ট দরকার আছে। ধরেন তার ট্যাক্স বেনিফিট কী পেতে পারে, তার ইউটিলিটির সাথে কী পেতে পারে, এই ফিসক্যাল সাপোর্ট কিন্তু দেখেন এই কোভিডের সময় দেখেন এবং পরবর্তী সময় দেখেন, আমরা কিন্তু কোনো ফিসক্যাল পলিসির মাধ্যমে কিন্তু এই এসএমইদেরকে কিন্তু প্রমোট করতে পারছি না। যা কিছু আসছে সব কিছু ব্যাংক থেকে আসছে। এমনি ধরেন যে আপনি বলছিলেন ইনফ্লেশন একটা বড় কনসার্ন হচ্ছে নীতি নির্ধারণের ক্ষেত্রে। তো গত 2 বছর তো আমরা দেখছি যে আমাদের নেইবারিং কান্ট্রি যারা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ছিল সবাই ইনফ্লেশন কন্ট্রোল করে ফেলছে, এবং পাকিস্তানও এমনকি গত 1 বছরে আমরা যদি দেখি গ্লোবাল মার্কেটেও সব কমোডিটির প্রাইস কমে গিয়েছে, এবং বাংলাদেশ ব্যাংক নিজেও ইনভেস্টিগেট করে দেখেছে যে বাংলাদেশে যে ইনফ্লেশনটা হচ্ছে মূলত হচ্ছে ডোমেস্টিক রিজনে ইনফ্লেশন বাড়ছে, নট যে গ্লোবাল মার্কেটের কমোডিটির কারণে ইনফ্লেশনটা বাড়ছে। সো ডোমেস্টিক মার্কেটের এই সমস্যা তো সরকারকে সমাধান করতে হবে, এটা তো মনিটারি পলিসি দিয়ে এটা সমাধান। ভেরি রাইট। আমি যেটা বললাম, আপনি যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে যেখানে ইকোনমিক্সে 101 দিয়ে পৃথিবীর সবখানে হচ্ছে, আমাদের এখানে হবে না। বিকজ আমাদের এখানে সাপ্লাই সাইডটা দেখেন, এখানে কিন্তু এখানে সেন্ট্রাল ব্যাংক কিছু করণীয় নাই। এখানে সরকার প্লাস ধরেন আপনার হোম কমার্স হোম সবাই মিলে করতে হবে। এখানে ওই পার্টিকুলার এলাকাতে আমি কিছু করে দেখেন, গ্লোবালি কিন্তু রাইসের চালের দাম কমে গেছে, আমাদের কিন্তু চালের দাম কমছে না। এক হচ্ছে আমাদের ধরেন আবার যেহেতু আমাদের এই ইনফ্লেশনের বাস্কেট যেটা, সেখানে 30% বোধহয়
চালের ইয়ে থাকে, ইন্ডেক্স থাকে। তো স্বাভাবিকভাবে চালের দাম যেহেতু কোনোভাবে কমাতে পারছি না, আমরা কিন্তু ইনফ্লেশন কোনোভাবে কমাতে পারছি। দেখেন আমাদের দেশে যদি হিস্টোরিক্যালি দেখেন, আমাদের ইনফ্লেশন কখনো বোধহয় 4.5-5-এর নিচে ছিল না, কিন্তু আজকে দেখেন ইন্ডিয়াতেও 1-এর নিচে। শ্রীলঙ্কা যখন ডিব্যাকেলটা হলো, এটা উঠতে উঠতে প্রায় বোধহয় 70% চলে গেছিলো, কিন্তু নামিয়ে ওরা নেগেটিভ করে নিয়ে আসছে। ইভেন পাকিস্তানও দেখেন ইনফ্লেশন কমে নিয়ে আসছে। 75 সালের 15ই আগস্টের পট পরিবর্তনের পরে ইনফ্লেশন রাতারাতি কমে যায়, এবং 15ই আগস্টের আগে ইনফ্লেশন ছিল অলমোস্ট অ্যারাউন্ড 70%-এর মতো, এবং তারপরে 2 মাসের মধ্যে এটা কমে যায়। এবার 5ই আগস্টের পরে ইনফ্লেশন কমলো না কেন? কারণ যারা বাজার নিয়ন্ত্রণ করতো তারা তো সব দেশ ছেড়ে পালিয়েছে, লুকিয়েছে নানান জায়গায়, এবং ইমিডিয়েটলি এটার একটা ইম্প্যাক্ট পড়ার কথা। 5ই আগস্টের পরে যেটা হয়েছে আপনি জানেন, দেশব্যাপী ল অ্যান্ড অর্ডার সিস্টেম কিছুই ছিল না, এবং এখনও যে বিশেষ করে পুলিশের কথা যদি বলা হয়, ওদের মোরাল ইজ ভেরি লো। এখনও আপনি ড্রেস চেঞ্জ করে তো কিছু করতে পারবেন না, ড্রেস চেঞ্জ করে আপনার নতুনের যেটা বিজেপিতে হয়েছে, কিন্তু আসলে ওই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কন্ট্রোল যেটা, সেই কন্ট্রোল কী হয়, এখানে ঘটনা যেটা ঘটেছে, এক পক্ষ চলে গেছে, আরেক পক্ষ এসে টেক ওভার করেছে, সেটা সবচেয়ে খারাপ। এবং দেখা গেছে যে ওই পক্ষ এসে আরও বেশি কঠিন হওয়ার চেষ্টা করেছে। তো সরকার এবং সরকারের দিক থেকে আমি বলবো, সরকারের এখানে অনেক নিষ্ক্রিয়তা ছিল। সরকারের আসলে সেই লেভেল অফ কন্ট্রোল একেবারেই ছিল না, বিশেষ করে যারা তার নেতৃত্বে ছিলেন বা যারা এটাকে লিড করছিলেন, তাদের কোনো ধারণাও ছিল না, অথবা আমি বলি ক্যাপাসিটি ইস্যুও ছিল। সো ক্যাপাসিটি যেহেতু ইস্যু ছিল, এবং তারা আসল পয়েন্টে গিয়ে ওটা হিট করতে পারেন নাই, ওনাদের সাপোর্টও ছিল না লোকালি, প্লাস ওনাদের সে আইডেন্টিফাই করার মতো সে ক্যাপাসিটি ছিল না। যদি ওটা থাকতো তাহলে আমি মনে করি টাকা। এই যে আমরা শুনি যে বিনিয়োগ বোর্ড, তারপর দেশে বিদেশে নানান কনফারেন্স হচ্ছে, তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এরকম ভালনারেবল রেখে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো সম্ভব? না, আই হ্যাভ রাইটলি সেড। আসলে যেটা হয়েছে, ওনারা করছেন ভালো কথা, আমাদেরকে ওয়ার্ম রাখতে হবে রিলেশনশিপ উইথ দ্য ফরেন ইনভেস্টর যারা এখানে আসতে পারেন, কিন্তু আপনাকে তো আসলে লোকাল ইনভেস্টরকে আগে আপনাকে সে লেভেল অফ সার্টেনিটি দিতে হবে, সেই লেভেল অফ কমফোর্ট দিতে হবে। কেন বিদেশি বিনিয়োগকারী তখনই আসবেন যখন দেখবেন যে আরে দেশে তো বিনিয়োগ বাড়ছে, এটা 6% না, 10%, 12% প্রতি বছরই এবং প্রতি কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগ বাড়ছে। সেটা যদি বাড়বে কখন, আপনার একটা হচ্ছে আপনার যদি আপনাকে এনার্জি সিকিউরিটি দেওয়া যায়। আপনি দেখেন আমরা কিন্তু এখনও এনার্জি নিয়ে স্ট্রাগল করতেছি। আপনি দেখেন বিশ্বব্যাপী কিন্তু আপনার এনার্জির দাম কিন্তু কমেছে, কিন্তু রিসেন্টলি আবার একটা হাইক হয়েছে। তো ওইভাবে করলে তো চলবে না। আর কনসিস্টেন্সি অফ পলিসি হ্যাজ টু বি দেয়ার অ্যাজ ওয়েল। আপনি বিদেশি আমাদের লোকাল দেখেন, আমরা ক্যাপিটাল মার্কেট দেখেন, আপনি কোথায় এনকারেজ করবো, আপনি আবার ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন। সো আমি আসলে কোনো কনসিস্টেন্সি না। আমার যদি একটা 5 ইয়ার্স প্ল্যান থাকতো যে আমি এভাবে কাজ করব, আপনি অ্যাজ এন ইনভেস্টর আপনি জানেন আমি ইনভেস্টমেন্ট করলে আমি এই ফলটা ভোগ করতে পারবো বা এটা হবে, এই জিনিসটা কিন্তু হচ্ছে না। আমাদের ট্যাক্স বাড়ানোর জন্য আমরা দেখেন আমরা কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে আমরা সব কিছু করছি, ডিরেক্ট ট্যাক্স কিন্তু বাড়ছে না, ট্যাক্স নেট বাড়ছে না। সো আমি যখন ট্যাক্স দিচ্ছি আমাকে বারবার দিই যে ভ্যাট, যেমন ধরেন ভ্যাটটা আলটিমেটলি কিন্তু সবাইকে কিন্তু এটাকে বিয়ার করছে, সমাজকে বিয়ার করতে হচ্ছে, কিন্তু ওটা কিন্তু সে আপনি যখন 100 টাকা আর্ন করলো যে এই টাকা দিয়ে ভ্যাট দিবেন, 1 টাকা আর্ন করলো আপনাকে ওই জিনিস কিনতে গেলে এই একই ভ্যাট দিতে হবে। তো আমার কাছে মনে হয় যে ডিরেক্ট ট্যাক্স বাড়ানোর জন্য ট্যাক্স নেট বাড়ানোর কোনো কাজ করিনি আমরা। যেটা আমি একটু বলছিলাম, লোকাল রেভিনিউ মোডুলেশন যদি না করতে পারেন আপনি কীভাবে চালাবেন? তো গভর্নমেন্টকে বড় করতে হবে, কন্টিনিউয়াসলি গভর্নমেন্ট কিন্তু বড়োইংয়ের মধ্যে যাচ্ছে। আপনি দেখেন সরকারের এই মুহূর্তে ওই বড়োইং যে ডেট পেমেন্ট হতে হয় 20-25% অফ ইউর ন্যাশনাল বাজেট। তবে কী হয়েছে আমার কাছে যেটা মনে হয় যে সে লোকাল ইনভেস্টরকে আপনার সে কনফিডেন্স দিতে হবে যে তুমি ইনভেস্টমেন্ট করো, ইউর ইনভেস্টমেন্ট ইজ সিকিওর, এবং তুমি আগামী 5 বছর এই ধরনের জিনিস পাবা। আচ্ছা, পোর্টে প্রবলেম হচ্ছে, রাস্তায় প্রবলেম হচ্ছে, হঠাৎ করে গ্যাস পাচ্ছেন না, আপনি বিদ্যুৎ পাচ্ছেন না, আপনি কীভাবে ব্যবসা করবেন? আর আপনি ফরেন ইনভেস্টর আনবেন, ওরা কেন আসবে? এমনি আপনি যেহেতু ব্যাংকার হিসেবে আপনি একসময় এবিবিরও নেতৃত্বে ছিলেন, আর কি আপনার কাছে একটু শুনতে চাই, সেটা হলো যে এখন তো আমাদের খেলাপি ঋণ অনেক বেড়ে গেছে, প্রায় 35% অফিসিয়ালি ডিক্লেয়ার্ড, এরকম হয়তো ফরেন্সিক করলে আরও কিছু বাড়তে পারে। অনেক ব্যবসায়ীরা তো এটাও বলছেন যে আমরা ক্লাসিফাইড হয়ে গেছি কারণ আমার কারেন্সি ডিভ্যালু করছে পোস্ট কোভিড পিরিয়ডে প্রায় অলমোস্ট 50%। যারা বাল্ক অ্যামাউন্টে ব্যাংক থেকে টাকা নিয়ে চলে গেছে বা মেরে দিয়েছে, এদের বাইরেও তো একটা ব্যবসায়ী গোষ্ঠী আছে। এই এন্টারপ্রেনাররা তো দেশে জব ক্রিয়েশন করে এবং তাদের বিজনেস ফেলিউর তো জব মার্কেটের উপরে আরও প্রেশার ক্রিয়েট করছে। এটাকে আপনি কীভাবে দেখেন? আসলে হচ্ছে কি, দেখেন আমাদের দেশে যারা ইন্ডাস্ট্রি করতে এসছেন তারা মূলত ডেটের উপরে এসছে। আপনি দেখেন ক্যাপিটাল মার্কেট যেহেতু ছিল না,
তারা কিন্তু মূলত এসছে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর কাছে, এবং দেখবেন ওনাদের প্রজেক্টের 90% অনেক সময় 100% হচ্ছে ডেটের উপরে। কেন হয়েছে? আমার কাছেও 70% নিয়েছেন, ওনার ইকুইটির আবার এনবিএফএতে গিয়ে সেখান থেকে নিয়ে মোটামুটি 100% ডেটের উপর, যার জন্য হয়েছে কি এই প্রজেক্টগুলো প্রথম দিক থেকে কিন্তু একটু স্ট্রাগল করেছে। ওনারা ইকুইটি কিন্তু কোনোভাবেই, এটা হতেও পারে যেহেতু আমরা ফার্স্ট জেনারেশন ইন্ডাস্ট্রিয়াল, ওনারা ক্যাপিটাল অ্যাকুমুলেশনের জন্য এইভাবেই করতে হয়েছে। এর জন্য কি ব্যাংকাররাও দায়ী না? কমার্শিয়াল ব্যাংকের কাজ তো লং টার্ম ইকুইটি সাপোর্ট দেওয়া না। না, কিন্তু আপনি কি করবেন? আপনি ধরেন আজকে যদি আপনি যে কথা বললেন, আজকে স্বাধীনতার পরবর্তীতে আপনি দেখেন শিল্পা ব্যাংক হয়েছিল, বিএসআরএস হয়েছিল, আপনি দেখেন হাউ দে হ্যাভ ফেইল্ড। তো এরপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কোথায় যেতে পারতেন? ক্যাপিটাল মার্কেট যেতে পারতেন। ক্যাপিটাল মার্কেট শুরুটাই হয়েছে রং ইয়ে দিয়ে, আপনার কোথায় ফিক্সড মার্কেট ইনস্ট্রুমেন্ট না দিয়ে আপনি চলে গেছেন ইকুইটি নিয়ে, এবং এর পরবর্তীতে কত ধরনের ওখানে ঝামেলা হয়েছে। এবং এখন দেখেন গত 18 মাসে কিন্তু একটা ইস্যু মার্কেটে কিন্তু আসেনি, গত 18 মাস, ইফ আই এম নট রং। তো তাহলে কোথায় যাবেন আপনি? তা আলটিমেটলি যখন আপনি ইন্ডাস্ট্রি করতে হবে, কোথায় যাবেন? আপনি আসবেন ব্যাংকের কাছে। তো কমার্শিয়াল ব্যাঙ্কগুলো, আপনি যদি বলছেন যে আপনি এখন আমাকে ব্লেম করছেন যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো এটা করেছে, কিন্তু তখন তো অপশন ছিল। আজকে যদি আমরা যেখানে এসেছি স্বাধীনতা পরবর্তীতে, এটা যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো পাশে না দাঁড়াতো। আপনি কি মনে করেন না তাদের মনিটরিং ফেইলিউর আছে? অফকোর্স, এখানে অনেক একই সঙ্গে আপনারা বলছেন যে ব্যাংকের টাকা চলে গেছে, কিন্তু ব্যাংক যে সমস্ত অ্যাসেটের এগেনস্টে লোন দিয়েছে এটারও তো ফরেনসিক হওয়া দরকার, যে ব্যাংক আসলে ধরেন 9-10 লক্ষ কোটি টাকার মতো আপনার ব্যাংকের কাছে অ্যাসেট মর্টগেজ আছে, এগুলোর কোয়ালিটি কেমন বা এগুলোর আদৌ অস্তিত্ব আছে কি? ইউ আর ভেরি রাইট। এখন মুশকিল হচ্ছে কি, যেমন ধরেন এটা একটা মূল কারণ ছিল বাংলাদেশে 61টা ব্যাংক হয়ে গেছিল। আপনি দেখেন 2007-08 কিন্তু আমাদের নন পারফর্মিং লোন ছিল 22,000 কি 23,000 কোটি টাকা, হয়তো আর একটু বেশি হতে পারে, 30-35 হতে পারে। এখন সেটা 6.5 লক্ষ কোটি টাকা বিটুইন 2008 এবং 2025। এই যে জিনিসটা, যে মুভমেন্টটা হলো, এটা কেন হয়েছে? এটা তো হয়েছে অ্যাগেইন, এটা অ্যাবসলিউট আপনি শুরু করলে গভর্নেন্স ফেইলিওরের জন্য হয়েছে। সেই গভর্নেন্স ফেইলিওরটা কিন্তু এসে ফ্রম দ্য টপ। আজকে যদি আমার সরকার, আমার যদি জুডিশিয়ারি, আমার যদি বোর্ড স্ট্রিক্ট থাকতেন, আজকে যখন যে 10টা-11টা ব্যাংক কথা বলা হচ্ছে, যে গ্রুপগুলোর কথা বলা হচ্ছে, এই টাকাগুলো বেরিয়ে চলে গেল, কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? আজকে যখন আমরা কোর্টে যাচ্ছি, কোর্টে একটা কেস ডিসপোজালের জন্য 8 থেকে 10 বছর লেগে যায়, আমরা কি তাতে করে কি হচ্ছে? যে লোকটা টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে বা টাকা দিতে চাচ্ছে না, সে তো এনকারেজ হচ্ছে যে আমি গেলে কিছু। তো এখানে কিন্তু সব কিছু মিলিয়ে হয়েছে। আমি সাথে সাথে কিন্তু এই অভিযোগ তো আছে যে আপনারা ব্যাংকাররা কেউ ধরেন যে একটা ফ্যাক্টরি করার জন্য টাকা নিয়েছে, কিন্তু বিলাসবহুল গাড়ি কিনেছে, গুলশানে একটা অ্যাপার্টমেন্ট কিনেছে, আপনারা কি এটা রেড ফ্ল্যাগ তুলেছেন অ্যাজ এ ব্যাংকার হিসেবে? আপনি ধরেন দেখেন, এই যে এত কিছুর মধ্যে কিছু ব্যাংক কিন্তু ভালো করেছে। কেন ভালো করেছে? বিকজ অফ গুড গভর্নেন্স, বিকজ তাদের বোর্ড, তাদের ম্যানেজমেন্ট একসাথে চিন্তা করেছে এবং ওইসব ক্ষেত্রে কিন্তু করতে দেয় নাই, যার জন্য কিন্তু এই ব্যাংকগুলো কিন্তু ভালো করেছে। তো কারা করে নাই? যারা এগুলোকে অ্যাবসলুটলি ব্লাইন্ড আই দিয়েছে। সেটা কেন হয়েছে? বোর্ড, ম্যানেজমেন্ট। এখন আমি বলি না যে আমরা ম্যানেজমেন্ট অ্যাবসলুটলি ফুল একেবারে ধোয়া তুলসী পাতা ছিলাম, তা কিন্তু না। কি হয়েছে? আপনি ধরেন এসে বলছে ডিভিডেন্ড লাগবে, ওই ব্যাংক আমাকে 25% ডিভিডেন্ড দিচ্ছে, তুমি কেন দিতে পারছো না? তখন যখন আমি চেষ্টা করেছি আমার বোর্ডকে খুশি করার জন্য যে কীভাবে ডিভিডেন্ড দেওয়া যায়, কীভাবে এগুলিকে ধরেন বাইপাস করে নতুন উল্টাপাল্টা ক্রেডিট ইস্যু করা যায়, সেই কাজগুলো হয়েছে। এবং সেটা হয়েছে বিকজ দ্য ফ্যাক্ট বোর্ডও যেভাবে চেয়েছে, যেটা বলে 61টা ব্যাংকে, আমাদের দেশে তো 61টা ব্যাংক থাকার কোনো কারণ না। আমাদের দেশে হয়তো ম্যাক্সিমাম 10টা কিংবা 15টা ব্যাংক ইজ গুড এনাফ। তো এতগুলো ব্যাংক হওয়াতে তখন সবাই যে যার মতো করে গেছে, এবং বোর্ড থেকে, সরকারের তরফ থেকে এখানে কোনো গভর্নেন্সের কোনো রকম ছিল না। যখন অডিটগুলো হয়েছে, আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক অডিট করেছে বা বিভিন্ন আমার যে রেটিংগুলো হয়েছে, আপনি এজেন্সিগুলো রেটিং করেছে, কী করছে? রেটিং AA, AAA দিয়ে দিয়েছে এইসব কোম্পানিগুলোকে। তো এগুলো তো একটা, ওদেরও তো অ্যাকাউন্টেবিলিটি ব্যাপার ছিল, সেগুলোকে এখন তো কেউ আমরা দেখছি না। কিন্তু ধরে ফেলে দেখেন, আলটিমেটলি কিন্তু দোষ পুরোটা আসছে কিন্তু ব্যাংকের উপরে। আপনি দেখেন যে ল এনফোর্সমেন্ট এজেন্সি, সার্ভিলেন্স এজেন্সি, সবাই কিন্তু সে ব্যাংকারদের এখন দোষারোপ করছেন। কিন্তু যারা ওইখানে ছিলেন, এই যে 5টা ব্যাংক মার্জ হচ্ছে, তার মধ্যে 2-1 ছাড়া বাকি যারা ছিলেন বোর্ডে, তাদের সম্বন্ধে কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু কেউ জানছি না।
ব্যাংক মার্জ করছেন, 20,000 কোটি টাকা দিচ্ছি, তো এটা তো একটা পাবলিক মানি এগেইন। তো এইটারও কিন্তু একটা ওদের যে আমার যে সামনে এই ঘটনাগুলো ঘটবে না, সেই জন্য আমরা কি এই স্টেপ প্রসঙ্গে আমি আবারও একটু আসি, সেটা হলো যে বাংলাদেশে আমরা যে ব্যাংকগুলোর ফেইলিউর দেখি, লার্জলি তো এগুলো ইসলামী ব্যাংক ছিল আর কি, লার্জলি ইসলামী ব্যাংক ছিল। তো সেখানে তো ব্যাংকিংয়ের নৈতিক মানদণ্ড আরও শক্ত হওয়ার কথা ছিল এবং সেখানে শরিয়া বোর্ড ছিল। সেগুলোর ক্ষেত্রে আপনি ফেইলিউরটাকে কিভাবে দেখেন? আপনি দেখেন 2008 সালকে চিন্তা করেন, আপনি যদি মনে থাকে 2008 সালে যখন একটা গ্লোবাল মেলডাউন হলো, শরিয়া বেস ব্যাঙ্কগুলো কিন্তু ডিড ওয়েল। দেখবেন, পড়াশোনা করে দেখবেন, এই ব্যাঙ্কগুলো কিন্তু খুব খারাপ করে না। কারণটা কি? শরিয়া বেস ব্যাংকের বেসিক এ হচ্ছে যে একটা আন্ডারলাইন ট্রানজ্যাকশন থাকতে হবে, কারণ এখানে কিন্তু হচ্ছে বাইসেলের ব্যাপার, তাই না? কিন্তু এইখানে যেগুলো হয়েছে এটা তো শরিয়ার কাছেধারেই ছিল না। আপনি শরিয়া যদি ফলো করতেন তাহলে কিন্তু এই অবস্থা হতো না। আপনি এই যে এসআলমকে টাকা দিয়েছি, কোন ভিত্তিতে টাকা দিয়েছেন? আপনি বেক্সিমকে টাকা দিয়ে কোন ভিত্তিতে টাকা দিয়েছেন? তখন তো আসলে আপনি এস আলমের প্রসঙ্গ বলছিলেন, আমি আরেকটু এটাতে অ্যাড করি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরি হলো কেন? এগুলো তো সরকারেরই আমলারাই বডি। আমি একটা কথা বলি, আপনি সরকারি মাফিয়া হয়ে গেছিল। আপনি যারা বোর্ডে বসছিলেন তারাই তো ওদের অনুচর হয়ে এসছে, কারণ তারা ওখানে বসছিলেন কিন্তু এদের প্যাট্রোনাইজেশনে। সরকারি ব্যাংকে যারা বোর্ডে ছিলেন তারা কারা ছিলেন? তারা এদেরকে কিন্তু তখন কি হতো, তখন তো এমন হতো যে তখনকার অর্থমন্ত্রী যাকে বলা হতো, যিনি 5 বছর ছিলেন, অ্যাবসলিউট ইনঅ্যাক্টিভ ছিলেন। অনেকে তো বলে যে ওনাকে একটা ব্যবসায়িক গোষ্ঠী ওনাকে বানিয়েছেন। তখন তো অনেক কথা হতো যে বাংলাদেশ ব্যাংকের কে ডেপুটি গভর্নর হবেন, কে গভর্নর হবে, সেটা কিন্তু ওই ব্যবসায়ী গোষ্ঠীগুলোই কিন্তু পুশ করতো। এবং কোন সরকারি ব্যাংকের চেয়ারম্যান কে হবেন, তাদের কিন্তু তাদেরকে কিন্তু ওখানে স্বাভাবিকভাবেই ওখানে এসে যখন ওই ওদের লোন যখন আসতো ওরাই পেত। সো ওই ডিসিপ্লিনটা ছিল না, ওই কন্ট্রোলটা ছিল না। তো স্বাভাবিকভাবে সরকারি ব্যাংকও হয়েছে। এবং যেটা বললাম যে ওই যেহেতু শরিয়া বেস ব্যাংকে ওনারা সবগুলো শরিয়া বেস ব্যাংকের ডিরেক্টলি আর ইনডিরেক্ট ওনারশিপ ছিল। আপনারা শুধু যারা ব্যাংকিং প্রফেশনাল আছেন তারা শুধুমাত্র প্রাইভেট সেক্টরে করাপশনকে ফোকাস করছেন, কিন্তু পাবলিক সেক্টরে এই যে এতগুলো ব্যাংক, এবং সেটা ধরেন যে জনতা ব্যাংকের মতো এরকম একটা মোস্ট রেপুটেড ব্যাংক ছিল একসময়, এটার এখন যে পরিমাণ ক্যাপিটাল শর্টফল আছে, এটা সরকার কিভাবে মেরামত করবে? সরকার তো ধরেন এর আগে তো কিছু ওই যে আপনি জানতেন বাজেটের অ্যালোকেশন থাকতো 5,000 কোটি টাকা সামথিং, অ্যান্ড এটা তো ডিফিকাল্ট। আপনি সত্যি কথা বলতে গেলে জনতা ব্যাংকের যে এখন শোনা যাচ্ছে 45 না 50% এনপিএল, এটা তো ফেরানো ডিফিকাল্ট। আপনি ডিপোজিট হতে থাকবে, কিন্তু এগুলিকে ফেরাতে গেলে একটা ডিফারেন্ট লেভেল অফ, এখানে একটা কনসেনসাস থাকতে হবে সরকারের কাছ থেকে, সেন্ট্রাল ব্যাংক বসে একসাথে এটা সিদ্ধান্ত নিতে হবে। কোনো একটা একটা এপিসোড ভিত্তিক কিছু করলে কিন্তু হবে। আপনি বলছিলেন যে বাংলাদেশে এত ব্যাংকের দরকার নাই, রাষ্ট্রায়ত্ত খাতে এত ব্যাংকের দরকার আছে? প্রয়োজন নেই। এটা কিন্তু আপনি যদি মনে আছে কিনা, একবার কিন্তু সরকার একটা স্টেপস নিয়েছিল যেখানে পিডব্লিউসি এবং অন্যদেরকে করে কিন্তু সরকারের এই ব্যাংকগুলোকে কথা ছিল শুধু সোনালী ব্যাংক থাকবে, মানে সেন্ট্রাল ব্যাংকের হয়ে কাজ করবে সোনালী ব্যাংক, এবং যেখানে সেন্ট্রাল ব্যাংক না সেখানে সোনালী ব্যাংক কাজ করবে। এটা কিন্তু একটা কাজ হয়েছিল, আপনার যদি মনে পড়ে, সম্ভবত 2008-9 ওই সময়। কিন্তু ওটা তো হয়নি। ওটা কিন্তু একটা প্রেসক্রিপশন ছিল ফ্রম আইএমএফ যে এইভাবে এত দরকার নেই। আমার তো আসলে এতগুলো সরকারি ব্যাংকের কোনো প্রয়োজন নেই। সরকারি ব্যাংকের যদি কোনো ম্যান্ডেট বা কোনো কিছু যদি করতে হয়, একটা ব্যাংক ইজ গুড এনাফ। বাংলাদেশের ব্যাংকিং টু ইকোনমি আমরা দেখি 50%, এখানে কোনো ইকুইটি মার্কেট নাই, বন্ড মার্কেট নাই, তাহলে ইকোনমিটা বড় হলো কিভাবে? এই যে আমরা বলি 400 বিলিয়ন, 450 বিলিয়ন, 500 বিলিয়ন, ব্যাংকের সাইজও আমরা দেখি যে টোটাল ইকোনমির 50-55%, ক্যাপিটাল মার্কেটের টু জিডিপি এটা 10-14-15-12% বোধ হয়। বন্ড মার্কেট তো ওইভাবে উল্লেখ করার মতো কিছু না। তাহলে ইকোনমি এই যে আমরা বললি 450-500 বিলিয়ন, এটাকে কি আপনারা ব্যাংকাররা নিশ্চয়ই আপনাদের স্ক্রুটিনি আছে, আপনারা নানানভাবে এক্সামিন করেন, গভর্নেন্স কিভাবে করবেন এখানে, যেখানে আপনার ফর্মাল ইকোনমির সাইজটা খুবই ছোট? যেটা হচ্ছে যে এস্টিমেশন নিয়ে কিন্তু ডেটা নিয়ে কিন্তু আমাদের দেশে বড় একটা কনফিউশন আছে যে ডেটাগুলো আসছে সে রাইট ডেটা কিনা। এমনি ডিরেক্ট আপনাকে প্রশ্ন করে, জিডিপির যে হিসাব, যেটা নিয়ে যখন আমরা 5 আগস্টের বর্তমান সরকার বা হোয়াইট পেপারও প্রশ্ন তোলা হয়েছে, এটাকে রিক্যালকুলেট করা হলো না কেন? কারণ এখানেই তো একটা মেজর সমস্যা আছে। এক্স্যাক্টলি। এখন এটা তো কেউ এটা নিয়ে, আমাদের এই অন্তর্বর্তীকালে সরকার ধরেন অনেক কিছু নিয়ে কাজ করেছে, কিন্তু বেসিক কিছু কোর জিনিস ছিল যেখানে কিন্তু হাত দিতে পারে। এই যে হোয়াইট পেপার যে বেরিয়েছে, এটা তো অনেক আগে বেরিয়েছে, কোনো কাজ হয়েছে এরপরে? হোয়াইট পেপার বেরোনোর পর কী কাজ হলো আমরা কিন্তু কিছুই দেখি নাই। সো এখানেও তাই, আসলে যে জিডিপির ক্যালকুলেশন ঠিক হচ্ছে কিনা,
আমরা যেমন ক্রেডিট গ্রোথ, ধরেন ক্রেডিট গ্রোথ আপনি 10% দেখেছেন, 12% দেখেছেন, সেটা তো ফিকটিশিয়াস ক্রেডিট গ্রোথ ছিল। এগুলি আসলে তো কোনো আসলে ক্রেডিট গ্রোথ না। এই লোনগুলো চলে গেছে, যে 6.5 লক্ষ টাকা চলে গেছে, এটাকে আপনারা ক্রেডিট গ্রোথ হিসেবে দেখেছেন। আপনার জিডিপি গ্রোথ ওর সাথে মিলিয়েছে, এবং জিডিপি গ্রোথের মূলটা কিন্তু এসছে সরকারের ইনভেস্টমেন্ট থেকে, রং ইনভেস্টমেন্ট। আপনি হয়তো কর্ণফুলী টানেলের এটা দেখেছেন, আপনি ওই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এগুলো দেখেছেন। আসলে জিডিপির গ্রোথ, যার জন্য ইনক্লুসিভ গ্রোথটা কিন্তু ছিল না। যদি ইনক্লুসিভ গ্রোথটা থাকতো, রিয়েল গ্রোথটা হতো, আমাদের পভার্টি লেভেলে লোকজন কিন্তু আরও বেশি উপরে আসতো। সেটা কিন্তু হয় নাই। কিছু কিছু জায়গায় হয়েছে, হয়তো মাঝে আপনার স্যালারি বেড়েছে গভর্নমেন্ট এমপ্লয়ের, তার সাথে কিছু ইয়ে এসছে, কিন্তু আসল গ্রোথ যেটা বলে সেই ইনক্লুসিভ গ্রোথ কিন্তু আমরা আসলে দেখিনি। আমরা কিছু রোড দেখেছি, কিছু টানেল দেখেছি, কিছু এগুলো দেখি। এছাড়া কিন্তু আপনি দেখেন পায়রা বন্দর আপনি করলেন, এই পায়রা বন্দর তো আসলে এটা অ্যাবসলিউটলি ফিজিবল না। যে পরিমাণ সেল স্টেশন হয়, আপনাকে ওটা করতে গেলে প্রতি বছর যে পরিমাণ টাকা আপনি খরচ করতে হবে, ওই পায়রা বন্দর দিয়ে আপনি সেই পরিমাণ। কিন্তু যখন রিজার্ভের টাকা পায়রা বন্দরের ড্রেজিং এর জন্য ইনভেস্টমেন্ট করা হয়, তখন কিন্তু কেউ বলে নাই যে এটা করেন না, বা আপনারা ব্যাংকাররাও যে না, রিজার্ভের টাকা এইভাবে যাওয়াটা ঠিক হবে না। না, এখন ধরেন আপনি সেই সময় কি আসলে কি আমরা সবাই সব কথা বলতে পেরেছি? বলেছি তো, ধরেন না। আপনারা গণমাধ্যম নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে, কিন্তু যখন হলমার্কের ঘটনা ঘটে তখন কিন্তু গণমাধ্যমে প্রথম এটাকে সামনে নিয়ে আসে যে এরকম ঘটনা ঘটছে। এমনকি এরকম অভিযোগও আছে, যখন এগুলো গণমাধ্যমে আসে, তৎকালীন অর্থমন্ত্রী প্লাস এমনকি অনেক ব্যাংকারও বলেছে যে না, 4,000 কোটি টাকা এরকম বাংলাদেশের টোটাল বলেছেন, পার্লামেন্টে উনি বলেছেন যে এটা কিছুই না, কিন্তু ওটাই তো শুরু। ওটা শুরু। ওই যে পিউনিটিভ অ্যাকশন যেটা হয়নি, আপনার ধরেন এটা শুরু হয়েছে কিন্তু আরও আগে, যখন বেক্সিমকো এই কাজগুলো করছিল তখন কিন্তু কোনো পিউনিটিভ অ্যাকশন হয়নি। আজকে যদি তখন শুরু হতো তাহলে আজকে কিন্তু এই জিনিসটা হতো না। আসলে আপনি পিউনিটিভ যে কালচার, যেটাকে আপনি অ্যাবসোলুটলি ওটাকে ওভারলুক করে গেছেন, সেটা যদি না হয়, আপনি ধরুন লেভেল প্লেইং ফিল্ড, আজকে আমি যদি অন্যায় করি আমাকে সেই অনুযায়ী সাজা পেতে হবে, আপনি আমাকে দিচ্ছেন না, আপনাকে দিচ্ছে, এই জিনিসগুলো হলে যারা পাচ্ছে না শাস্তি, তারা তো আরও বেশি করবে। তো হলমার্ক যখন, হলমার্ক তো 2010-11 সালের কথা, তার ওটা 4,000 কোটি কিছুই ছিল না। আপনি দেখেন 17 সালে যখন আসলে শুরু হয়েছে, 16-17 সালে ইসলামী ব্যাংকিংটা ওয়াজ টেকেন ওভার ইন দ্য মিডল অফ দ্য নাইট, তারপরে কিন্তু আর কিছু আর বাতে খায়। আমি এইখানে আপনার সঙ্গে একটু অ্যাড করি যে এই যে ধরেন উদ্যোক্তাদের টাকা মেরে দেওয়া, চলে যাওয়া, এই ধরনের পরিস্থিতি তো পৃথিবীর বহু দেশে ঘটেছে। আমরা যদি সাউথ কোরিয়ার এক্সপেরিয়েন্সই দেখি, কিন্তু তারা ইকুয়ালি পানিশমেন্টও দিয়েছে, একই সঙ্গে তারা কিন্তু নার্চারিংও করেছে। ইভেন ইন ইন্ডিয়ার কেসে যদি আমরা দেখি, সেখানেও তো এরকম প্রচুর ব্যাংক স্ক্যামের কথা আমরা জানি। কিন্তু এই যে গড়পড়তা এন্টারপ্রেনারদের সবসময় চোর বলা এবং ব্যক্তিখাতকে সবসময় আক্রমণ করা, আপনার কি মনে হয় কোনো রাষ্ট্রের ইজ ইট এ গুড পলিসি? ডেফিনেটলি না। আপনি ব্যুরোক্রেসি নিয়ে কথা বলবেন না কেন? আমি তো মনে করি আমাদের দেশের মেজর ইস্যুটা হচ্ছে ব্যুরোক্রেসি। আপনি দেখেন, যেটা আমাদের একজন ব্যবসায়ী বলছিলেন, যে আপনি কানাডায় গিয়ে দেখেন কজন ব্যবসায়ীর ফ্যামিলি আছে, কজন ব্যুরোক্রেটদের ফ্যামিলি আছে। আপনি ওখানে কিন্তু আমাদের মূল সমস্যা, আমি যেটা আপনাকে বললাম, যে আমাদের ব্যাংকিং কোম্পানি একটা অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে, যেটা পাঠানো হয়েছে, সেটা কিন্তু পড়ে আছে। আমাদের বাংলার ব্যাংক অর্ডার যেটা অ্যামেন্ডমেন্ট, সেটা কিন্তু পড়ে আছে। সো ব্যুরোক্রেসি যদি আপনার যদি এই লেভেলে থাকে, কারণ আমাদের দেশের রাজনীতি যারা করেন বা আসেন, উই ডিউ রেসপেক্ট টু দেম, ওনাদেরকে চালায় তো আমাদের ব্যুরোক্র্যাটসই। সো ওইখানে আসলে আপনি যদি হাত না দিতে পারেন, আপনি আসলে কিছুই করতে পারবেন না। আপনি দেখেন এই যে 17-18 বছর যা কিছু হয়েছে, সেই ব্যুরোক্র্যাটসে কিন্তু স্টিল রানিং দ্য শো, বিকজ ওই 17 বছরে আপনার প্রত্যেকটা লেভেলে কিন্তু বসে আছে ওই মতের বিশ্বাসী বা ওই ধরনের লোক, সেটা কিন্তু ওখানে তাই হচ্ছে। তো ওরা কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওই জিনিসটা তারা তো আপনাকে সাকসেসফুল হতে দিবে না। তো আপনাকে কিন্তু সেই লেভেল অফ মেরিট্রিক্সে কি নিয়ে আসতে হবে, আপনাকে সেই লেভেল অফ অ্যাসার্টিভনেস থাকতে হবে, সেই রকম লিডার আসতে হবে। 26 সাল সামনে, নির্বাচনের পরে নতুন সরকারের আসলে প্রথম 100 দিনে অ্যাজ এ ব্যাংকার হিসেবে, অ্যাজ এ প্র্যাকটিশনার অফ বিজনেস কমিউনিটি, আপনি বিজনেস কমিউনিটি নিয়ে বেশি ডিল করেন, প্রাইভেট সেক্টর নিয়ে বেশি ডিল করেন, কোন কোন জিনিসগুলো আপনার কাছে মনে হয় যে অগ্রাধিকার দেওয়া উচিত, যাতে কনফিডেন্স বাড়ে, সিস্টেমের প্রতি মানুষের আস্থা বাড়ে এবং মানুষ এক ধরনের মনে করে যে না, আমরা একটা ফেয়ার বিজনেস এনভায়রনমেন্ট? প্রথমে ল অ্যান্ড অর্ডার। আপনি একটা ফ্যাক্টরি আজকে ওপেন করেছেন, ফ্যাক্টরি চালু করেছেন, আপনার সেই লেভেল অফ ইয়ে থাকতে হবে যে আপনার ফ্যাক্টরি চালু থাকবে, আপনার এখানে কোনো ঝামেলা হলে দেয়ার ইজ সামওয়ান টু প্রোটেক্ট ইউ, গিভ ইউ সাপোর্ট। আপনার আজকে যদি এডুকেশন হয়, সো আপনাকে সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় যে
মানে আইন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আমার জন্য। সো আগামী 100 দিন যদি বলেন নির্বাচনের পরে, সেটা আমার সরকার দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যবসায়ীদের জন্য আমাকে সেই কমিটমেন্টটা দিতে হবে যে ঠিক আছে, তো আমি যে এনার্জি যে সেফটিটা, আপনি কীভাবে এনার্জি সেফটি আপনি ইনশিওর করতেছেন, এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আপনার যে ওভারঅল যে ডিস্ট্রিবিউশনের যে সমস্ত লজিস্টিক, পোর্টের এবং যে বিভিন্নখানে যে আমরা যে আটকে যাচ্ছি, সেই জিনিসটা আপনি হাউ ইউ গোনা ইনশিওর দ্যাট। তারপরে আপনার যে ডিউটি যেগুলো আছে, ডিউটি যে অ্যানোমালিসগুলো আছে, আপনি 100 দিন আপনি এটাকে অ্যাড্রেস করতে মানে কারেক্ট করতে পারবেন না, বাট আপনার অ্যাকশনসগুলো যেন সেই লেভেল অফ ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্সটা দেয় একটা হচ্ছে নাগরিক হিসাবে, একটা হচ্ছে ব্যবসায়ী হিসাবে, আমি যেন সেটা পাই। আমি যেন দেখতে পাই যে আমি যদি অন্যায় করলে আমার শাস্তি হবে, আর যদি ঠিক কাজটা করে আমার সেই জন্য আমাকে অ্যাপ্রিসিয়েট করা হবে। ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওটা যদি আমি দেখতে পাই, তাহলে আমার কাছে মনে হয় যে লোকাল ইনভেস্টার্স বলেন, বাইরের ইনভেস্টার্স বলেন, একজন নাগরিক হিসাবে আমার কিন্তু তখন আমার সরকারের যে কোনো কিছুকে আমি সাপোর্ট করতে চাইবো যে না, এটা ভালো কাজ হচ্ছে, উই শুড টক পজিটিভলি অ্যাবাউট। আমরা যখন ট্রাম্প ইউএসএতে গভর্নমেন্ট ফর্ম করে আর কি নির্বাচনের পরে, সবসময় দেখি যে নতুন সরকার আসলে বড় এন্টারপ্রেনার যারা বা যারা মুভার্স অ্যান্ড শেকার্স অফ দ্য ইকোনমি, তাদের সঙ্গে রেগুলার বসে, তাদের কথা শোনে এবং কোথায় কোথায় পলিসি কারেকশন হওয়া দরকার এবং কিভাবে তাদের পলিসি সাপোর্ট দেওয়া দরকার, এসব বিষয়ে সারা পৃথিবীতেই দেখি যে এটা শুধু আমেরিকা না, সব দেশেই দেখি যে এই ধরনের একটা ইন্টারাকশন এনভায়রনমেন্ট। আমরা এর আগেও দেখেছি যে সরকার সবসময় মুষ্টিমেয় কিছুকে পেট্রোনাইজ করে, এবং এই যে অন্তর্বর্তী সরকার, তার ক্ষেত্রে দেখলাম যে একটা বিরাট দূরত্বও তৈরি করেছেন। নতুন সরকার আসলে আপনি কি পরামর্শ দিবেন যে এই যে উদ্যোক্তাদের সঙ্গে বসা, তাদের কনফিডেন্স আর্ন করা এবং তাদেরকে অ্যাওয়ারও করা যে আপনারা যদি আইন কানুন না মানেন, যদি মার্কেটে ফেয়ার বিহেভ না করেন, শাস্তির মুখোমুখি হতে পারে। আপনার কি মনে হয় যে বাংলাদেশে এই সংস্কৃতির একটা উন্নতি হওয়া দরকার, যে ব্যবসায়ীদেরকে চোরও মনে করা যাবে না, আবার তাদেরকে শাসনও করতে হবে? আমি ফুলি এগ্রি আপনার সাথে এটা করে, এটা নিয়ে করে যে এটা কিন্তু একটা গভর্নেন্সের একটাই, কিন্তু আপনার অবশ্যই শুনেন, যারা আপনার রাষ্ট্রের জন্য ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, তাদের সাথে কিন্তু সরকারদের কথা বলতে হবে। আপনি যদি ওকে দূরে রেখে দেন, তাহলে কিন্তু হবে না। আপনাদের ওদের শুনতে হবে এবং আপনাকেও বুঝতে হবে কী আপনি করতে পারবেন, কি আপনি করতে পারবেন না। আপনি কমিটমেন্ট, উল্টাপাল্টা কমিটমেন্ট দেওয়ার দরকার নাই। আগে যেমন একবার বলা হচ্ছে, আগে সরকার যে আমি রেট বাড়িয়ে দিচ্ছি কিন্তু আই উইল ইনশিওর এনার্জি, ব্যবসা কিন্তু বলেছে যে ফাইন রেট বাড়াও, আমাকে ইনশিওর করো এনার্জি। তো আমার কাছে মনে হয় যে যারা আসবেন তাদের বাস্তব অবস্থাটা বুঝতে হবে, সেইভাবে কিন্তু ব্যবসায়ীদের সাথে বসে কি করতে পারবেন, কি করতে পারবেন না, কোনটা কতদিনে করতে পারবেন, এই ব্যাপারে একটা আলোচনা অবশ্যই হওয়া উচিত। ব্যবসায়ী যেমন বলেন যে ব্যাংকারদের রেট অফ ইন্টারেস্ট কমান, আমি রেট অফ ইন্টারেস্ট কমালে কোনো ব্যবসা ভালো হবে? আর আমি রেট অফ ইন্টারেস্ট কমাবো কোত্থেকে? 35% হচ্ছে আমার এনপিএল। ওটা তো সমাজ কাকুগিরি নিতেই কষ্টটা কিন্তু সামবডি উইল হ্যাভ টু বিয়ার ইট, আপনি তো নিজেও বোঝেন। সো এইটা সরকারের খুব ইম্পর্ট্যান্ট যে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে বসে একটা রোড ম্যাপ করা, তাদের কাছ থেকে ইনপুট নেওয়া এবং ওটা করার জন্য একটা সার্ভেলেন্স টিম রাখা। অনেক সময় হয় কি আমরা বসে সিদ্ধান্ত নেই, কিন্তু এটা যে ইমপ্লিমেন্টেশনে গিয়ে কিন্তু আমরা ঠিকমতো করি না। তো ওই পার্টটা কিন্তু ইজ ইম্পর্টেন্ট, এবং 100 দিনের মাঝে কিন্তু একটা সার্টেন ইন্টারভেলে কিন্তু একটা আপডেট দেওয়া উচিত, নট ওয়েট ফর 100 ডেজ। 50 দিন মাঝে আসি, এসে বলে আমি এটা করেছি, এটা করতে পারছি না, এটার জন্য হয়তো আমার 100 দিন না, আরও বেশি দিন লাগবে। সো আমার কাছে মনে হয় এই কমিউনিকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অভ্যুত্থানের পরে বেশ কিছু দেশে, আমরা শ্রীলঙ্কার কেস যদি ধরি বা ইভেন নেপাল, ওখানে আমরা একটা খেয়াল করে দেখি যে রিকনসিলিয়েশন, যে ল অ্যান্ড অর্ডারে এমফাসিস করা ইকুয়ালি, যে রিকনসিলিয়েশন, যে ঠিক আছে যারা অপরাধ করেছে আইনের কাঠামোর মধ্যে এনে শাস্তি দিতে হবে, কিন্তু এখানে একটা পিস আনার জন্য একটা রিকনসিলিয়েশনও দরকার। আপনি কি মনে করেন যে বিজনেস কনফিডেন্স এবং ইকোনমিক গ্রোথের জন্য বাংলাদেশেও একটা রিকনসিলিয়েশন এবং পিসটা মোর ইম্পর্টেন্ট? না, অবশ্যই। আপনি ধরেন যেটা আমি একটু বললাম, মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যদি পিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি অ্যান্টি গ্রুপকে আপনি যদি কোনো রকম না দেন, তাহলে সেটা সবসময় আপনার জন্য কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করবে। আপনি কিন্তু পিসফুলি কিছু করতে পারবেন না। তো আপনার সমাজে সবাইকে নিয়ে যদি থাকতে হয়, আপনাকে একটা পিসফুল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, যেখানে এভরিবডি শুড ফিল সেফ, গুড। তো ওইটাকে অবশ্যই আমি এই জন্য বলি যে প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা আছে, তাদের সাথে কথা বলে, তাদের
কি কোথায় কি করতে পারবেন না, এই কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটা কিন্তু আলটিমেটলি ক্যান লিড টু এ পিসফুল সিচুয়েশন, আদারওয়াইজ আপনি কিছু করতে পারবেন না। ধন্যবাদ সৈয়দ মাহবুবুর রহমান দীর্ঘ সময় আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং বণিক বার্তার স্টুডিওতে আসার জন্য। 2026 সালের করণীয়গুলো কী এবং 25 সালে আমাদের চ্যালেঞ্জগুলো কী ছিল এবং অতীতে আমাদের কী কী দুর্বলতা ছিল সেগুলো নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে কথা বললাম। সৈয়দ মাহবুবুর রহমান, আপনাকে ধন্যবাদ বণিক বার্তা। আপনাকে ধন্যবাদ।